আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? জি ভালো। আপনাদের এক্সামের অবস্থা তো খুব একটা ভালো না। জি ভাইয়া। আমার 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 অনেক খারাপ লাগতেছে ভাইয়া, পড়া হয় নাই তো নতুন, তার মধ্যে আগে যা পড়া ছিল ওইভাবে পরীক্ষা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ পরে থেকে ভালো হইব। মন খারাপ করে কি আর করব। তো এই জন্য ভালো। আমারও খারাপ হয়েছে। কালকে তো ইন্টারের রেজাল্ট দিবে, তারপরে তো হুট করে সার্কুলার দিয়ে দিবে, তখন কি করবেন? ভাই আমার একটা কথা ছিল। আমার হচ্ছে ভাইয়া, যে বিএসসি এসএসসি দুইটাতে এ প্লাস, এখন আমার রেজাল্ট কি হতে পারে? দুইটায় প্লাস হলে জিপিএ 5 আসতে পারে। ভাই আপনি কি শিওরলি বলতেছেন? জেএসসি তো 20%। ওকে, আর আপু কালকে 10টা পর্যন্ত ওয়েট করেন, ভাইয়ার কথা আর শুনতে হইব না। না, আমি তো দুইটাতে এ প্লাস, এর জন্য কনফিউশন আছে, এর জন্য আর ভয় লাগতেছে। যদি এসএসসি তে গোল্ডেন এ প্লাস থাকে তাহলে 100% জিপিএ 5 আসবে। ও, আর যদি দুইটাতে এ প্লাস থাকে তাহলে নাই, শিওর নাই। ও আচ্ছা, এখানে ব্যাপার আছে, প্র্যাকটিক্যালের একটা ঝামেলা আছে। কালকে পর্যন্ত অপেক্ষা করেন, এটা সব থেকে বেটার। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমাদের ভাইয়া, এক্সাম কেমন বলেন আজকে? ভাইয়া, টেস্ট গুলা থেকে সবথেকে ইংলিশে আমি খুব দুর্বল, কি করতে পারি মানে সেকেন্ড পেপার গামার সাইডে খুব দুর্বল। আমাকে যদি একটু, আর আগে তো অনেক ক্লাস হচ্ছে। ওকে, সো আমার ফার্স্ট সাজেশন হচ্ছে 9-10 এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা টপিক ধরে ধরে পড়তে হবে। আর যে কোনো চ্যাপ্টারে প্রবলেম হলে আমাদের যিনি টিচার আছেন, কিশোর অথবা আমার সাথেও কমিউনিকেট করতে পারেন। আহ, আমি বিশেষ কি ক্লাস টাইমের অন্য টাইমে আমি বুঝাই দিতে পারবো, বাট ইউ হ্যাভ টু স্টাডি বিফোর ইউ কাম টু দ্য টিচার। ওকে, টিচারের কাছে আসার আগে ইউ হ্যাভ টু স্টাডি ইন দ্যাট পার্টিকুলার চ্যাপ্টার। ওকে, সো 9-10 এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, বোর্ড বইয়ের মুনির চৌধুরী, মেইন বইটা না থাকলেও পিডিএফ ডাউনলোড করে নিবেন এবং সব ধরে পড়তে হবে। আমরা যে যে যেগুলো এতদিন পড়ানো হয়েছে এবং ইংলিশ গ্রামারের কথা বলছি, ইংলিশ বাংলা ব্যাকরণ না। ওকে, সো ইংলিশের ক্ষেত্রে একই নিয়ম। আমার যে লেকচার গুলো পড়ানো হয়েছে সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচার গুলো দেওয়া আছে, আগে সেগুলো দেখেন। যেই কোনো চ্যাপ্টারে যদি বুঝতে প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, দেন আমি বুঝাই দিব। এবং এখন যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো ভালো করে বুঝতে হবে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবভিয়াসলি জানাবেন। ওকে। আচ্ছা ভাইয়া। এটা গ্রামার, মানে গ্রামার অংশটুকু ভালো করে পড়বো, তাই না? হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন? গ্রুপে সবগুলো লেকচারের পিকচার একসাথে দেওয়া আছে, সেগুলো খাতাতে নোট করেন খুব এই সপ্তাহের মধ্যে। মানে বইটাই আমার আছে, বইটাই আছে আমার। ওকে, চ্যাপ্টার বা যে কোনো টপিক বুঝতে কোনো রুলস যদি প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, সো প্লিজ ইউর মাইক্রোফোন। আমি কোয়েশ্চেন সলভ করব এখন। ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ, জাস্ট ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। আগেরবার যখন দিয়েছিলাম না, যা বলছে আমাদের বাংলা পরীক্ষা হচ্ছে, অন্ধকার যে পরীক্ষা হয়েছে ওই থেকে 4 থেকে 5টা প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন। 4 থেকে 5টা প্রশ্ন পাবেন, এই জন্য ক্লাস করে ভালো।
ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা বলছো না কেউ? ভাইয়া কি বলছেন বুঝি নাই, আরেকবার বলেন। বলছি ভাইয়া ভাইয়া আমার কথা। ক্লিয়ার যাচ্ছে। ওকে, ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন ওয়াজ the news dash always bad nowadays। এই যে অলওয়েজ, ওকে, অলওয়েজ থাকলে আমরা এটা কোন টেন্সে ধরি বলো তো? why don't you প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট very good, so এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। the news dash always bad nowadays, so এটা নিউজের সাথে কি হবে? am is are was were কি হবে? ভাইয়া ইজ is হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দ্য নিউজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমরা যদি অনেকগুলো নিউজের কথা বলতাম তাহলে আর হইতো, বাট এখানে দা নিউজ অর্থাৎ স্পেসিফিক ভাবে একটা নিউজের কথা বলা হচ্ছে। দা নিউজ স্পেসিফিক, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু দ্য নিউজ ইজ অলওয়েজ ব্যাড নাওএডেজ। ওকে, কোয়েশ্চেন 2, আই ওয়াটার দ্য প্লান্টস। ওকে, the word water is used as, অর্থাৎ I water the plants, আমি আমার গাছে পানি দিই। এখানে ওয়াটার শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? ওকে, সো ভার ওয়াটারটা এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আই এর পর সাবজেক্ট, আই ওয়াটার দ্য প্লান্টস। ওয়াটার একই সাথে নাউন এবং একই সাথে ভার্ব, বাট এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, তো যারা ভার্ব দিয়েছেন কারেক্ট। তো যারা নাউন বলছেন তাহলে এটার এই সেন্টেন্সের ভার্ব কোথায়? আই ওয়াটার দ্য প্লান্টস। ওকে, আই ওয়াটার দ্য প্লান্টস মানে আমি আমার গাছে পানি বা আমি আমার উদ্ভিদে পানি দেই। ওকে, ওয়াটার এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াটার মানে পানি দেওয়া, আবার ওয়াটার মানে পানি। ওকে, এখানে দুইটা। সো এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নেই, এই ওয়াটারটাই আছে, সো ওয়াটারটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য ওয়াটারটা হচ্ছে এখানে ভার্ব। ওকে, ওকে, দেন কোয়েশ্চেন 3, লাভলি কামস হেয়ার রেগুলারলি। সো রেগুলারলি থাকলে, ওকে, যাই হোক, লাভলি কামস হেয়ার রেগুলারলি, সো রেগুলারলি থেকে আমরা এটা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং লাভলি হচ্ছে একজন মানুষের নাম, কামস হচ্ছে ভার্ব, বাকিটা তো অবজেক্ট। ওকে, সো লাভলি। ভাইয়া জি, এর ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না, তো এই জন্য এটা একটু সমস্যা হয়ে গেছে যে লাভলি নাম, কিন্তু আবার লাভের পরে এল এল ওয়াই হইলে তো এটা অ্যাডভার্ব না। তো সাবজেক্ট কোথায় তাহলে? লাভলি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সাবজেক্ট কই? হ্যাঁ লাভলি ভাইয়া। একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, লাভলি কামস হেয়ার, তুমি এই যে কামস দেখতে পাচ্ছ না? কামস, ভাইয়া আসলে আমি তো কিছুই দেখি নাই, বুঝছেন, এই জন্য এল ওয়াই দেখে আমি সেন্টেন্সটাও পড়ি নাই। ভাইয়া এখন লাভলি প্রশ্ন দেখলে মাথা ঘুরাই যায় একদম। মাথা ঘুরাবে কেন? এটা খুবই বেসিক একটা জিনিস। লাভলি কি কারো নাম হইতে পারে না? আর ভাইয়া মনে হয় যেন সব ভুলে যাচ্ছি, রিভিউ দিল যে আগে বুঝতেছি তো না ভাইয়া এই কিছু। এল ওয়াই দেখে আর মানুষের নামটা খেয়াল করি নাই আর কি, মানুষের দিয়ে নাম দিছি। দিয়ে হোক বা লাস্টে NESS দিয়ে হোক বা যেটা দিয়েই হোক না কেন, আমার কথা হচ্ছে আমি আগে দেখবো একটা সেন্টেন্স, প্রথমে এটা কোন সেন্টেন্স, তারপরে দেখবো এটা হচ্ছে কোন টেন্সে আছে, তারপর এটা সাবজেক্ট কে, ভার্ব কে, অবজেক্ট কে, দেন সেটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। এই জিনিসগুলো হচ্ছে একটা সেন্টেন্স দেখলেই তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। কি কি জিনিস দেখবা আবারও বলছি। প্রথমে দেখবা এটা কোন টেন্সে আছে, যদি টেন্স ধরতে পারো দেন দেখবা যে এটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তারপরে দেখবে এটার অক্সিলারি ভার্ব কি বা এটার মেইন ভার্ব কি। সো এটা এগুলো দেখলেই তো বোঝা যায়, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের বেসিকটা এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না। সো ভাইয়া এখানে তো বলছে যে লাভলি কামস হেয়ার রেগুলারলি, এখানে তো লাভলি মানুষের নাম। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, অনেকেই কোশ্চেনটা ঠিকভাবে পড়েনি, ঠিক আছে, এজন্যই। সো লাভলি, ভাইয়া কোশ্চেন পড়ি নাই বিধে আসলে ঝামেলা হয়েছে, এমনিতে এটা অনেকটা তো বেসিক নাম ওকে, তো দেখো, মাথায় আসে।
ওকে আমি বলছি, দেখো লাভলি হচ্ছে একজন মানুষের নাম, সো কাম হচ্ছে ভার্ব, লাভলি থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়েছে। আবার রেগুলারলি থাকলে আমরা এটা বুঝি কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে লাভলি একজন মানুষের নাম, এটা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নয়। ওকে, সো এরকম কনফিউজিং কোশ্চেন পরীক্ষাতে থাকবে দুই একটা, তখন কি করবা? এখন যদি কনফিউশন ক্লিয়ার হয় দেন তখন কনফিডেন্ট ফিল করবা, বাট এখনো যদি প্রবলেম হয় কারো কোনো কোশ্চেন বুঝতে, আমাকে জানাবা, নো প্রবলেম। দেন অ্যাডভাইস, এটাতে ভুল করার কারণ কি বলতো? এটা তো একদমই বেসিক একটা জিনিস। ওকে, সো অ্যাডভাইস হচ্ছে নাউন, এটা ওই দিনকে ক্লাসে আমি পড়াইছি। কে ক্লাসটা মিস করেছেন? এই যে নাউনের যে ক্লাসটা একবার পরীক্ষা ভাই পরীক্ষা ছিল, গতবার পরীক্ষা আসছিল তো। আরেকবার পরীক্ষা নিয়েছিলেন ছিল। হ্যাঁ ছিল, এবং গত ক্লাসে যে আমি ইংলিশের নাউন চ্যাপ্টারটা পড়াইছি ওটার শেষের দিকে ছিল অ্যাডভাইস আর অ্যাডভাইস। সো লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ায় যদি নেক্সট ক্লাসে এক্সাম দিলে এটা না পারেন, এটার থেকে মানে সেইম আর কিছু হবে না। সো অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস হচ্ছে নাউন, উপদেশ, অ্যাডভাইস হচ্ছে উপদেশ। আর অ্যাডভাইস, এটা হচ্ছে ভাইস, এটা হচ্ছে ভাইস, ADVISE যখন থাকবে তখন এটা ভার্ব, আর যখন এটা সিই থাকবে অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে নাউন আর অ্যাডভাইস হচ্ছে ভার্ব। সো এটাতে কনফিউজ হওয়া চলবে না। ওকে, একজন বলছেন সাউন্ড ক্লিয়ার না, ইজ ইট সো? সবার কাছে কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আমি একদম ক্লিয়ার, তার হয়তো না কোনো ভাইয়া, প্রবলেম। সবচেয়ে আপু ক্লিয়ার আপনার ক্লাসটাই থাকে। ভাইয়া সে তো বাইকে ফোনে চালু করছে না, শুনবে কিভাবে? যাদের নেট আসলে অনেক রাত হয়ে গিয়েছে, তো আজকে বায়োলজি ক্লাসটা মেকআপ দিলাম এজন্য, আর কোশ্চেন তৈরি করতে মোটামুটি 4-5 ঘন্টা লাগে, সো যার কারণে ইট টেকস এ লট অফ টাইম। ওকে, সো অ্যাডভাইস, আবারও বলছি অ্যাডভাইস হচ্ছে নাউন, আর অ্যাডভাইস যেটা SE শেষে, যেটা ADVISE, অ্যাডভাইস হচ্ছে ভার্ব। ওকে ওকে, ডোন্ট ফরগেট ইট, এগুলা কোশ্চেন ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। দেন হচ্ছে হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রপার নাউন। সো এখানে কোন গ্রুপটা প্রপার নাউন লাস্ট ক্লাসে পড়াইছি। সো প্রপার নাউন কি? নির্দিষ্ট নির্দিষ্ট নামগুলো হ্যাঁ থাকে। ভাই, শব্দের মধ্যখানে ক্যাপিটাল লেটার থাকলে বোঝা যাবে এটা নাম প্রপার বুঝাই। নাউন। ওকে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন। ম্যান, বয়, বুক, এগুলা হচ্ছে কমন নাউন, এগুলা কেন প্রপার নাউন হবে? এগুলা কে দাগাইছে? শিট। হ্যাঁ, তাছাড়া ভাই সেন্টেন্সের মধ্যখানে ক্যাপিটাল লেটার থাকলে এটা তো প্রপার নাউন। ওকে, দেন ক্যাটল, ক্লাস, আর্মি, এগুলা কেন দাগায়? এগুলা কালেকটিভ নাউন। ওকে, সো কালেকটিভ নাউন, কমন নাউন সবকিছু গোলপাক করে ফেলছে। ওকে, সো এখানে দেখুন রহিম একজন ব্যক্তির নাম, দেশের নাম, দা ইত্তেফাক পত্রিকার নাম। সো এখানে এগুলো দিয়ে ব্যক্তি, বস্তু বা কোনো সুনির্দিষ্ট কিছুর নাম বোঝালে সেটা প্রপার নাউন। ওকে, দেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? আই এম হ্যাপি দ্যাট এটা অনেকেই কারেক্ট দিয়েছে, 55 স্টুডেন্টই কারেক্ট দিয়েছে। সো দুইজন ভুল করেছে। আচ্ছা, লেট মি চেক হু ডিড দিস মিস্টেক। এটা হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন। কালেকটিভ নাউন দিয়েছে 11। আচ্ছা ঠিক আছে, আমি সেদিকে যেতে যাচ্ছি না, বাট কমন নাউন হচ্ছে যদি একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর কমন সাধারণ নাম বোঝায় সেই ক্ষেত্রে সেটা কমন নাউন হবে। যেমন আমরা যদি প্রপার নাউনের যদি সাধারণ নাম নির্ধারিত করতে যাই সেক্ষেত্রে আমরা এটা কমন নাউন ব্যবহার করবো। যেমন আমি যদি বলি রহিম, করিম, রুবেল, ওকে, সেগুলো হচ্ছে মানুষের নাম। ভাই জি, আমার একটা কথা ছিল, বলছি ভাই আমাদের ডিপ্লোমায় নার্সিং গ্রুপে একজন অ্যাড আছে, স্বরূপন্দন সন্তান না কি যেন, সে আমাকে লিংক দিতে বলছে। আমি বললাম যে ভাইয়াকে বলো, বলছে না ভাইয়া তো নেই। ওকে দাও, সমস্যা নেই, ইটস ওকে। যদি সে ক্লাস করতে চায়, সে কি আমাদের কোচিং এর স্টুডেন্ট? সে বলছে তো কোচিং এর, কিন্তু সে আমার কাছে লিংক চাচ্ছে কেন? প্রপানন্দ সন্তান, ওকে,
কেউ একজন দিয়ে দাও। সে কি গ্রুপে অ্যাড নেই? ভাইয়া গ্রুপে থাকলে তো ভাইয়া গ্রুপে লিংক দেয়া আছে। সে বলছে ওকে, সে বলছে কোচিং এর, বাট আমার সন্দেহ হচ্ছে আসলে সে মনে হয় নেই। ও গ্রুপে অ্যাড থাকলে তো লিঙ্কটা পেতো, হয়তো ওকে, নাই। ওকে, স্কিপ ইট, ডোন্ট টক ইট এনিমোর, বাদ দাও। ওকে, যারা কোচিং স্টুডেন্ট তারা সবগুলা গ্রুপে অ্যাড আছে, সবগুলা গ্রুপেই লিংক দেওয়া হয়েছে, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জয়েন করবে। ওকে, ওকে, সো গার্ল হচ্ছে কমন নাউন, এটা সবাই কারেক্ট করেছেন, দু একজন ভুল করেছেন। যারা ভুল করেছেন গত ক্লাসের লেকচারটা দেখে নেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে এবং কোচিং স্টাডি গ্রুপ ডিসকাশন গ্রুপেও দেওয়া আছে। কোনো রুলস যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি বুঝাই দেব। ওকে, আই স এ ড্যাশ অফ ফিশ ইন দ্য পন্ড লাস্ট ডে, এটা আমি গত ক্লাসে ডিসকাস করেছিলাম। হু ক্যান রিমেম্বার? স্কুল মানে কোনো কিছু ঝাঁক বোঝায়। ঝাঁক বুঝাইছে জায়গায় সে ওইদিনকে যে অর্থে। দিছিলাম যে অফ ফিশ বলতে মাছের ঝাঁক বোঝায়। ওকে, দেন হচ্ছে আমি যদি শুধু বলি সেক্ষেত্রে বিদ্যালয় বোঝাবে, বাট স্কুল অফ ফিশ মানে হচ্ছে গুলো মাছ যখন কেউ একসাথে দেখে তখন সেটাকে স্কুল অফ ফিশ বলে। যেমন ফর এক্সাম্পল, যাদের এখানে হচ্ছে মাছ চাষ হয়, যখন জাল দিয়ে মাছগুলো ধরা হয়, হ্যাঁ, তখন সেগুলাকে স্কুল অফ ফিশ বলা যাবে। অর্থাৎ অনেক মাছের সমাহার যখন হয় সেই ক্ষেত্রে সেটা স্কুল অফ ফিশ হবে। ওকে, এটা গত ক্লাসের লেকচারেও আছে, পড়ে নিবেন আপনারা। আর ফ্লক, গ্রুপ, ফ্লিট এগুলা ডিফারেন্ট জিনিস। ফ্লিট মানে হচ্ছে নৌবহর, গ্রুপ মানে আপনারা জানেন গ্রুপ মানে কোনো কিছুর সমষ্টি, এবং ফ্লক মানে হচ্ছে ফ্লক কি যেন ছিল, আই ফরগট। ঝাঁক মেবি ছিল। পাখি জাকি এরকম কিছু ভাইয়া। হ্যাঁ, ছোট, এটা কি ছোট ব্লক পাখিটা মানে ছিল? বের করা। জি ভাইয়া, ছোট্ট পাখির জাক এরকম। ওকে, ওকে, লেট মি চেক, ওয়েট এ বিট। ইংলিশ লেকচার হচ্ছে ক্লিক করার পর কল ওভার ইন্টারনেট আসতেছে। জি, কল ওভার ইন্টারনেটে ক্লিক করেন, যার এটা আসতেছে কল ওভার ইন্টারনেটে ক্লিক করেন। তো এটা ছিল আমাদের মেইনলি এই যে ওকে, তো ফ্লক ছিল ছোট পশু পাখির ঝাঁক হচ্ছে ফ্লক। ওকে, তো এটা একটু দেখে নিবেন, মনে রাখার জিনিস আমার এটা। ডিকশনারিতে পাইছে বের করা। জি, ডিকশনারিতে আমি এখন সার্চ দিছি, বের করা আসছে। ডিকশনারিটা পড়াইনি আমি, যেটা পড়াইছি সেটা শেখো। ফ্লক মানে হচ্ছে ছোট পশু পাখির ঝাঁককে আমরা ফ্লক বলবো। দেন হচ্ছে বড় পশু পাখির পালকে আমরা হার্ড বলবো, HERD, যেমন এ হার্ড অফ কাউজ অথবা এ হার্ড অফ এলিফ্যান্টস। এন্ড হচ্ছে যেমন গত ক্লাসে এটা পড়াইছি যে স্কুল মানে বিদ্যালয়, আবার স্কুল মানে হচ্ছে ঝাঁক বা সমষ্টি, সেটা হচ্ছে মাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন স্কুল অফ ফিশ মানে মাছের ঝাঁক, এরকম। তো যেমন গত ক্লাসে এক্সাম্পল দিয়ে বুঝেছি, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, তো এখানে এই এই ক্ষেত্রে স্কুলটা কমন নাউন। আর আমি যদি বলি আই স এ স্কুল অফ ফিশ ইন দ্য সি, আমি সমুদ্রে এক ঝাঁক মাছ দেখেছিলাম, সেক্ষেত্রে স্কুল অফ ফিশ এটা কালেকটিভ নাউন। ওকে, সো ডোন্ট বি কনফিউজড, এটা তো লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে। ইউ তোমরা কি লেখো, নোট করো না ক্লাস শেষে, বা যেটা বুঝো না সেটা তো কখনোই আমাকে জিজ্ঞেস করো না কেউ। কয়জনে নোট করছো বলো তো এই লেকচারটা পড়ানোর পরে? ভাইয়া হাউ করে মেনি? ফেলছি সাথে ভাইয়া সাথে। করছি, আমি করছি। আমি করছি। থ্যাংক ইউ। ওকে, দেন হচ্ছে সল্ট কোন নাউন? ওকে, হু ক্যান টেল মি সল্ট কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। ব্যাটার নাউন। হোয়াই ম্যাটেরিয়াল নাউন? পরে ব্যাপ করা যায়। কারণ ওজন ম্যাটার কখনো গণনা করা যায় না। গণনা করা যায় না, গণনা করা যায় না। বস্তুবাচক। করা যায় না,
একক দ্বারা পরিমাপ করা যায়। ওকে, যেমন কেজি দ্বারা আমরা এটাকে মাপতে পারি। তো এর জন্য material noun. Okay, তো ম্যাক্সিমামই কারেক্ট দিয়েছেন। এন্ড হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? সো লাস্ট ক্লাসে যে আমি শব্দগুলো লিখে দিয়েছি, এই যে এগুলো, হ্যাঁ, এগুলো দেখে নিবেন, এই যে কি কি থাকলে আমরা এটা বুঝবো যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো যেমন এনি ডাবল এস, কাইন্ডনেস, হ্যাপিনেস, এটা লাস্ট ক্লাসের পড়ার থেকে কোশ্চেনটা করা, বাট স্টিল আপনারা অনেকে ভুল করেছেন। 51 কারেক্টেড ইট, বাট 10 জন ভুল করেছে। ওকে, সো কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন শি মাস্ট ডু দিস, এটা নেগেটিভ কি হবে? আপনারা অনেকে শি He ক্যানট বাট। cannot help doing this. ওকে, সো রুলসটা কে বলতে পারবা? আমরা যদি মাস্ট থাকে আমরা কিভাবে নেগেটিভ মাস্ট করব? ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বা সে ক্যানট হেল্প বা ক্যানট হেল্প এর সাথে এনজি যোগ করতে হয়। বলেন, সবাই বললে তো বুঝবো না। যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট হেল্প হবে। ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে আইএনজি হবে, আর তাছাড়া ক্যান নট বাট ইউজ করা যাবে। আর ক্যানট ভার্ব যদি ইউজ করি তাহলে ভার্বটা কি হবে? ভার্ব ভার্ব যেটা আছে ওইটাই থাকবে। থাকবে। ওকে, তো এখানে 1 নাম্বার অপশনটা ভুল, কারণ শি ক্যানট বাট ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেলছে। সেটা যদি আইএনজি না থাকতো তাহলে এটা কারেক্ট অ্যান্সার হইতো, রাইট? জি ভাইয়া। ওকে ওকে, আমাদের ইংলিশ ফিনিশড, 10 মার্ক। তো ইংলিশে অনেকেই খারাপ করেছেন। ওকে, যে শব্দের অর্থ কি? যে শব্দের অর্থ ভূমি, অনেকে পরিমাপ দিচ্ছেন। আচ্ছা, এগুলা তো ক্লাস 5-4 এর পড়া, তাই না? যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এটা ভুল করলেন কেন? যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ, দুইজন আবার জ্যামিতিও, যা শব্দের অর্থ জ্যামিতি দিয়েছে। আল্লাহ। ওকে, এটা নিয়ে এটা কি আলোচনা করতে হবে? এটা ক্লাস না 4 ভাইয়া 5 এ যা শব্দের অর্থ মিতি, সরি, যা শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। ওকে, সো এটা ভুল করেছেন অনেকে, খারাপ লাগলো। অ্যাটলিস্ট এই কোশ্চেনটা যদি 100% কারেক্ট করতেন, আই কুড বি মোর হ্যাপি। ওকে, একটা কোশ্চেন যখন 5-6 ঘন্টা স্পেন্ড করে একটা কোশ্চেন তৈরি করি, একটা অপশনও পাই না যেটাতে হচ্ছে কেউ ভুল দাগায় না, মানে একজন না একজন থাকে ভুল দাগায়। কোশ্চেনটা তো এত আহামরি কঠিন হয় না। ভুল করার মতো তো কিছু নাই তাও। ওকে, এক সমকোণ সমান কত ডিগ্রি? এই যে এক সমকোণ কত ডিগ্রি, এটা কি সবাই 100% কারেক্ট দেওয়া উচিত ছিল না? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ ভাইয়া, এটাই তো জি বললাম যে ভাইয়া এটা মানুষ ওরা কি এক করছে। সমকোণ কত ডিগ্রি যদি ক্লাস 3-4 এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করো, হি অর শি কুড অ্যান্সার দিস। বাট আমরা ইন্টার পাস করে ফেলছি, স্টিল আমরা অনেকে এক সমকোণ সমান 60 ডিগ্রি দাগাইছি, 180 ডিগ্রি দাগাইছি, 120 ডিগ্রি দাগাইছি। মানে এটা ভাইয়া হয়তো 180 ডিগ্রি অনেকে সবটা খেয়াল না করে দাগাইছে এই তিনজন। খেয়াল না করি দাগাইবে কি লেখা? এক সমকোণ মানে এটা, এখন তো মানে এটা ভাইয়া ওরা জানে ওরা কি লেগে খেয়াল করে দাগায়। কি লেগে থাকে যে তারা হিসাবে ওকে, সো এটা লাস্ট ক্লাসে পড়া, এর আগেও কোশ্চেনে দিয়েছিলাম। 57 ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি? ভাইয়া 33 আপনি ঢাকায় কথা বলবেন। আমাদের বাড়ি কিন্তু নোয়াখালী, সো আমি চাইলে নোয়াখালীর মতো করেও কথা বলতে পারি। আমিও বলতে পারি ভাইয়া কুমিল্লার নোয়াখালী মানুষের ভাইয়া নোয়াখালী ডাকে। খালি শুধু পরে বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসি, আমরা গসিপ না করে। ওকে, আমরা একজন আমাকে বলো পূরক কোণ কাকে বলে আর সম্পূরক কোণ কাকে বলে, দুইজনে আলাদা করে বলবে। আমার স্টুডেন্টরা, আমি তারা স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি, কেউ বললো না। নন্দন ক্লাসে আছো? নন্দন, আর ইউ ইন দ্য ক্লাস? ওকে, তনুশ্রী, আর ইউ ইন দ্য ক্লাস? জি ভাইয়া। ওকে, টেল মি, পূরক কোণ কাকে বলে? পূরক কোণ কি?
দুটি কোণের সমষ্টি এক সমকোণ সমান হলে তাদের একটি অপরটিকে পূরক কোণ বলে। এক সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে, ভেরি গুড। সো পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, এটা পূরক কোণ। ওকে, দেন সম্পূরক কোণ কাকে বলে তাহলে? দুইটি কোণের বলবো ভাইয়া? কে বলতে চাচ্ছ? না, তুমি না, আমি বলি। আমাদের একটা নোট আছে, সে বলবে। বুঝি না ভাইয়া, কি বলছেন? ভাইয়া দুই সমকোণ। ঠিক আছে, ওকে, একজন বলে ফেলেন হবে। আমি দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাকে সম্পূরক কোণ বলে। দুই সমকোণ বলতে স্পেসিফিক করে বলেন। দুটি কোণের পরিমাপ যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটি সম্পূরক কোণ। হ্যাঁ, তাহলে আমরা একটা কোণের মান দেওয়া থাকলে আরেকটা কোণ কিভাবে নির্ণয় করব সেটা একজন বলো। যদি একটা কোণের পরিমাপ 100 ডিগ্রি দেওয়া থাকে তাহলে 180 থেকে 100 ডিগ্রি বাদ দিয়ে আর যেটা হয় সেটা হবে। ওকে, সো আমাদের ফর্মুলাটা হচ্ছে যদি পূরক কোণ বের করতে বলে তাহলে যেই কোণটা দেওয়া থাকবে আমরা 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করব। আর যদি সম্পূরক কোণ একটা দেওয়া থাকে তাহলে আমরা 180 থেকে যে কোণটা দেওয়া আছে সেটা বিয়োগ করে যেটা পাবো সেটা আমাদের নির্ণেয় কোণ। ওকে, সো আই থিংক এটা দিয়ে গতবার এটা থেকে কোশ্চেন আসছিল, এবার আসতে পারে নাও আসতে পারে, বাট ফর্মুলাটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকে ভুল করেছেন, 123 দিয়েছেন, তার মানে এই 20 জন আপনারা পূরক কোণ সম্পূরক কোণ এখনো জানেন না। যারা ভুল দিয়েছেন আমি আবারও বলছি, পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় পূরক কোণ, আর সম্পূরক কোণ হবে কখন? দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়। সো যেই কোণটা দেওয়া থাকবে পূরক কোণ থেকে সেটা বিয়োগ করবেন, আবার যে কোণটা দেওয়া থাকবে সম্পূরক কোণ থেকে সেটা বিয়োগ করবেন। বাট প্রশ্নে বলা থাকবে যে পূরক কোণ হলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবেন আর সম্পূরক হলে 180 থেকে বিয়োগ করবেন। এটাই হচ্ছে ফর্মুলা। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। ওকে, সো লেটস কাম ইনটু দ্য নেক্সট কোয়েশ্চেন। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত? এটা মোটামুটি সবাই কারেক্ট। হ্যাঁ, এটা মোটামুটি ম্যাক্সিমামই কারেক্ট দিয়েছে, বাট দুইজন দূষিত করে ফেলছে উত্তরটাকে। আচ্ছা, তো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা আমরা জানি হচ্ছে যারা সায়েন্সে বিশেষ করে আপনারা যারা হচ্ছে মেবি হায়ার পড়েছেন যারা, ওই যে চারটা যে আহ, একটা বৃত্তকে 4 ভাগ করা যায়, হ্যাঁ, প্রত্যেকটা কোণের মান হয় 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এটাকে কি বলা হয় ফরগট, ওই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো প্রত্যেকটা কোয়াড্রেন্টের মান হচ্ছে 90 ডিগ্রি। সো একটা বৃত্তকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 4 নং 36, সো 360 ডিগ্রি। ওকে, ওয়েল, সো লেটস কাম ইনটু দ্য নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? সো মৌলিক সংখ্যা 51 কি মৌলিক সংখ্যা? 51 কে 17 দিয়ে ভাগ করা যায়, 3 17 51। 3 17 51। 51 কিভাবে মৌলিক সংখ্যা হয়? মানে 87 দেখাচ্ছেন, 3 19, 3 20, 3 29। হ্যাঁ 3 29 87। হ্যাঁ, 3 নং 27 আর 3 8 24। ওকে, যাই হোক, 3 29 এটা, হ্যাঁ 87। তো 59টা হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, এখানে বাকিগুলা মৌলিক নয়। ওকে, সো এটা এই যে পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর থাকবে না। ওকে, এটা মুখে মুখে করতে হবে, মুখে মুখে না পারলেও খাতাতে রাফ করতে পারেন অপোজিট পেজে। সো এটা কিভাবে করবেন? দশমিকের নিচে একটা দাগ দিবেন, এটা লিখে নিচে একটা দাগ দিবেন, দেন হচ্ছে দশমিকের বদলা 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, আবার ইনটু দশমিকের বদলা 1 দুইটা সংখ্যা, শূন্য একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, এখানে দুইটা শূন্য হবে, আবার ইনটু দশমিকের জন্য 1, তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য। সো এইভাবে কাটাকাটি করে যেটা হবে দেন সেটা গুণ ভাগ করে দেন সেটা অ্যান্সার হবে। সো এটা হয় 0.3056। কে কে ক্যালকুলেটর ইউজ করেছেন? যদি ইফ ইউ ডোন্ট লাই। আমি করছি। না ভাই, এটা মুখে মুখে করছি। আমি করি না, এখানে শূন্য এটা আমি মুখে মুখে করছি। করা যায়।
ভাই এটা মুখে মুখে এটা মুখে তো করা যায়, তুমি দশমিকের পরে গুণ করে যতটা শূন্য আছে এতটা দুই রয়েছে, তারপরে গুণ করলে এতটা এত মানে করা যায়, আমি যে মুখে মুখে আমি যে করছি আর কি। বুঝাই দাও তো এটা কিভাবে হলো, এটা বুঝাই দাও তো সবাইকে। ভাইয়া বলতেছি দশমিকের পরে যতটা সংখ্যা আছে ওই সংখ্যা দুই রয়েছে, এটা যেমন দশমিকের পরে 6টা সংখ্যা আছে, তাহলে আমার 4 দোকান 8, তারপর 7 আর 56, তাহলে এখন 6টা সংখ্যা বসাবো, তাহলে 4টা শূন্য আর হচ্ছে 56, এই যে মোট 6টা সংখ্যা হয়েছে আমাদের। এভাবে আমি এটা করছি কি, আপনার আমারটা কারেক্ট হয়েছে। ওকে, তুমি বলতে চাচ্ছ যে এই সংখ্যাগুলো হ্যাঁ মানে করে দশমিকের ফেলবা, পরে রাইট? সংখ্যা যতটা সংখ্যা আছে অতটা সংখ্যা আমরা ধরবো, এরপর ধরে সেটা আমরা গুণ করবো, গুণ করে যতটা সংখ্যা হয় আর এরপর শূন্যতে আমরা বসা দেবো, মানে শূন্যতে সংখ্যাগুলো মিলাই দিব আর কি আপনার। এটা কিশোর ভাই যেমন করাইছে তো। দশমিকের 6টা এরকম 6টা সংখ্যা মিলাই দিচ্ছে কি আপনার, 4টা শূন্য আর 2টা সংখ্যা 56। ওকে, ভেরি গুড, ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট ইউ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সুমনার বয়স 12 বছর, সুমনার বয়স ইতির বয়সের 3 গুণ। সুমনার বয়স ইতির বয়সের দ্বিগুণ হবে, তখন সুমনার বয়স কত হবে? তো এটার কারেক্ট উত্তর হচ্ছে 16 বছর হবে। তো এটা যারা বুঝেন না, আহ কিশোর স্যারকে নক করবেন, অথবা আপনারা বললে আমি এটার কারেক্ট উত্তরটা, অর্থাৎ কিভাবে এটা হয় আমি পিকচার তুলে গ্রুপে দিয়ে দিব। ওকে, যেহেতু ম্যাথ মুখে মুখে বোঝানো ভাইয়া যাবে না। তবে এখানে কাউকে বলেন যে যে অঙ্কটা পারছে সে মানে একটু মুখে বলে দেওয়ার জন্য আর কি, মানে ওকে, মানে হ্যাঁ, যে অঙ্কটা করতে পারছে তাকে একটু মুখে বলে দেওয়ার জন্য। ওকে, ওকে, ইউ ক্যান বি সাইলেন্ট। সো হু ক্যান এক্সপ্লেইন দিস ম্যাথ? এটা কিভাবে 16 হইলো? মুখে মুখে আসলে ম্যাথ ওইভাবে করা যায় না। ইজ দেয়ার এনিওয়ান উইলিংলি ক্যান সলভ দিস ম্যাথ? মুখে মুখে কেউ সলভ করতে পারবা? ভাইয়া মোটামুটি ভাবে করা যাইতে পারে। মানে মানে এই যে 12 বছর আছে, ইতির বয়সের 3 গুণ। 12 মানে 12-রে 3 দিয়ে ভাগ দিলে 4 হবে। তাহলে সুমনার বয়স ইতির বয়সের দ্বিগুণ হবে যখন, আহ 8 দুগুণ মানে 8 হবে। 4 দুগুণে 8। তো এরপরে 8-এ ডাবল করলে 16, এমন clear পারবো না। ওকে, ওকে, সমস্যা নেই, আমি ক্লাস শেষে ম্যাথ গুলোর পিকচার তুলে দিয়ে দিব, বাট ওইটার থেকে বুঝতে যদি কারো প্রবলেম হয় কিশোর স্যারকে নক করবা। ওকে, দেন বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4,500 টাকার 3 বছরের সুদ কত হবে? তো ফর্মুলা আছে, এটার উত্তর হবে 1,350 টাকা। অনেকে আন্দাজে দ্বারা দাগায়, আমার কথা হচ্ছে আমি ভুল কেন দাগাবো? অবশ্য আমি এটাতে আহ, যেহেতু বাধ্যতামূলক করে দিয়েছি, অর্থাৎ অ্যান্সার একটা দিতেই হবে, খালি রাখা যাবে না। ওকে, সো আমি সলিউশন দিয়ে দিব ম্যাথের, দেখে নিবেন। ওই কোনো পরীক্ষায় পরীক্ষার্থী এটাই সংখ্যা ভাই, এটাকে আমি বলবো সলিউশন, মানে 18 নাম্বারটা। বলতে পারবা? জি ভাইয়া, Okay, বলতেছে দেখি এখানে বলো। বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4,500 টাকা 3 বছর। এখন এটা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এখানে আই এর মান নাই, আসে শুধু পি, পি এর মান আছে, তারপর হচ্ছে আর এর মান আছে, এন এর মান আছে। তা আমরা ওইভাবে যদি বসাই তাহলে আই ইকুয়াল টু সূত্র কি, আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন। এভাবে বসাইলে তাহলে আমরা আপনার পি, প্রথমে পি বসাবো 4,500, তারপর হচ্ছে কত এন 3 পূরণ, তারপর হচ্ছে কত আপনার 10 মানে আর, তাহলে আমাদের শতকরা কত 100। তো এইভাবে করলে আপনার মানে 100 টাকা যদি আমরা 4,500 কাটাকাটি করি, তো শূন্য শূন্য কাটতে দিলে শূন্য শেষ, আর থাকে 1, তাহলে 45 এখন 45-এ 3টা পূরণ দিলে যেটা আবার যেটা সংখ্যা বের হবে ওই সংখ্যার সাথে আবার মানে 10 টাকা পূরণ করলে এইটা সংখ্যা মানে উত্তর বের হয়ে যাবে আপনার। ও আচ্ছা, হ্যাঁ, 3 45 135 আর 10 দিয়ে গুণ করলে 1350, রাইট, ভেরি গুড। হ্যাঁ জি জি। ওকে, সো আই থিংক ইটস ক্লিয়ার টু এভরিওয়ান, আমি পিকচার দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সো কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল? হ্যাঁ এগুলো একটু কইরা তারপরে মানে যদি প্র্যাকটিক্যালি দেখা দাও তো ভালো হতো। হ্যাঁ, আচ্ছা প্র্যাকটিক্যালি। ভাইয়া ম্যাথটা থাক, আমাদের রিদম ভাইয়া বুঝাই দিবেন। হ্যাঁ, তোমরা ক্লাসে আচ্ছা ভাই, এটা একটু কেউ যদি মুখে মুখে বলতো অনেক ভালো হয়, মুখে 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 19 বলতে হবে না, নাম্বারটা। রিদম ভাই বুঝাই দিবে না, অনেকে বুঝে ভাই না মুখে আপনি মুখে। ম্যাথ গুলো রাখে ভাইয়া বুঝে দিবে। মানে আমার একটু মানে প্র্যাকটিক্যালি দেখা দিলে ভালো লাগতো। পারতাম। ম্যাথ গুলো রাখে ভাইয়া এখন। হ্যাঁ, হ্যাঁ, ম্যাথ, আমি এমনি ম্যাথ। ম্যাথ পারি না। কান্নাকাটি করতেছে কে? আমি জুই।
সো আপনি কি নতুন জয়েন করেছেন নাকি আমাদের পুরান স্টুডেন্ট? আমি নতুন, আমি ম্যাথ পারি না, খুব কম পারি। ওকে, নো প্রবলেম। আমাদের ম্যাথের টিচার আছে, আপনাকে কাছে যাদের ম্যাথের নোট আছে স্টাডি গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। সেখানে তাহলে যারা নতুন ভর্তি হচ্ছে তারা হেল্প পাবে। ওকে ওকে, এটা আরেকটা অঙ্ক। 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। সরি, লোকটি 3 দিনে। এটা কি আমি ভুল লিখেছি? লোকটি হবে ভাইয়া, এখানে কাজটি হবে, লোকটি আপনি লোকটি লিখছেন। কাজ হইব, কাজ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানান ভুল হয়েছে। কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে? ওকে, সো এটা হচ্ছে, এটার সঠিক উত্তর হচ্ছে 8 জন, 8 দিন। ওকে, আর সরি 8 জন লোক নিয়োগ করতে হবে। সো কিভাবে হয় আমি সলিউশন গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওকে, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আপনাদের অনেক প্রবলেম, সবাই ভুল করতেছেন সাধারণ জ্ঞানে। ওকে, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। এটা কি কারো অজানা আছে? যারা না ঢাকাতে ভাই, থাকে তারা জানা নাই, এটা এই পর্যন্ত অনেকবার আসছে, অনেকগুলো ডিস্ট্রিক্ট ভাই এটা পারি আগে থেকে। আসে। গতকাল যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা হলো সেটাতেও কিন্তু এটা আসছে। আমি তো পিকচার তুলে আপনাদেরকে দিয়েছি গতকাল সমাধান করে, আপনারা কি দেখেছেন? ভাইয়া ভাইয়া দেখো, আমি আবার 2020 একটু সালে কষ্ট করে দিবেন। বাছাইকৃত ভাই প্রশ্নগুলো না? স্পষ্ট বোঝা যায় না। কেন, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, মাইডেতে দিয়েছি, আমাদের স্টাডি গ্রুপে দিয়েছি। ভাই কি বল, তারপরে রেজুলেশন কমে গেছে, ওগুলো দেখা যাচ্ছে না ভালো করে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। ভাইয়া ভাইয়া উপরের গুলো হোয়াট- বোঝা যায় না। ক্লিয়ার কর, প্রশ্নগুলো ক্লিয়ার কর। আচ্ছা, তো কেউ তো বলেন নাই। আমি ওকে, দেখি না, বলতে আসলে চোখে এমনি তো কম দেখে, ওগুলো আসলে দেখতেই পাইনি। আজকে ভাইয়া আমার একটা ফ্রেন্ডের কাছে কোশ্চেন ছিল, আমার ফ্রেন্ডের কাছে একটা কোশ্চেন ছিল, মানে উত্তরটা আচ্ছা দেখি কেউ পারে কিনা। বলতেছে মানে মানুষের মাথার মানে করোটি সংখ্যা কয়টি? 10টি না? মানে কেউ 33টি। কাউকে বলতে বলেন। হ্যাঁ, সবাই একটু 33টি। মানে 10 জোড়া 10 জোড়া 10 জোড়া। ওকে, ওকে, আমি গান টান গাই নাই, কে গান শোনে আমার? আচ্ছা, ওকে, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। আচ্ছা, 4 জন কুমিল্লা দাগাইছে, কুমিল্লা কোন অ্যাঙ্গেল থেকে ডিজিটাল হইলো? ভাইয়া এটা একটু ডিটেলস বলবেন, মানে কেন ডিজিটাল, মানে ডিজিটাল দেশ মানে জেলা হলো, এটা ডিটেলস একটু জানা আছে? ওকে, সো ডু ইউ নো সামথিং অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ? তা তো জানি, ডিজিটাল জেলা যে যশোর, তো তো আসলে যশোর শহরে কোনো তার আর কি, কারেন্টের তার বা এমনি ওইগুলা এর উপর দিয়ে নাই এরকম। ওকে, সো আমরা এটা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, এটা গুড কোয়েশ্চেন। ওকে, দেশের প্রথম ডিজিটাল জেলা, আমরা কোথায় আছি এখন? এটা হচ্ছে একটা নিউজ, আমার যশোর। ওকে, সো যশোরে কি কেউ আছেন? ইজ দেয়ার এনিওয়ান ফ্রম যশোর? ভাইয়া ওকে ওকে, দেখুন যশোর কিভাবে ডিজিটাল জেলা। 2010 সালের সেপ্টেম্বরে জেলা ই সেবা কেন্দ্র চালু হওয়ার পর তথ্য প্রযুক্তিতে অগ্রগতির জন্য 2012 সালের 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা দেন। আহ
সে সময় তিনি ন্যাশনাল ই সার্ভিস সিস্টেমের উদ্বোধন করেন এবং এই সিস্টেমের আওতায় যশোর জেলার 232টি সরকারি দপ্তরে যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়। এছাড়া ই সেবা সার্ভিসের জন্য 17টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে 2011 সালে যশোরের জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমানকে ই এশিয়া 2011 পুরস্কার দেওয়া হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকের হাতে পুরস্কার সনদ ক্রেস্ট তুলে দেন। এছাড়া 2012 সালে তিনি বর্ষসেরা জেলা প্রশাসক, আচ্ছা যাই হোক, তো এখানে মেইনলি হচ্ছে যশোর যে ই সেবা কেন্দ্র চালু হওয়ার পর তথ্য প্রযুক্তিতে হচ্ছে যশোর জেলাকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ যে আমাদের যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম, ওকে, অর্থাৎ সরকারি বিভিন্ন কার্যক্ষেত্রে যে ডিজিটালাইজেশন করা হচ্ছে। আগে সবকিছু হচ্ছে নথি, বিভিন্ন বই বা বিভিন্ন পেপারে উল্লেখ থাকতো সব ইনফরমেশন, বাট এখন সবকিছু ওয়েবসাইট এবং ই সেবা কেন্দ্র চালু হওয়ার পর সেখানে তথ্য প্রযুক্তিতে অগ্রগতির জন্য যশোরকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, এটা সুন্দর রাস্তাঘাট বা তার না থাকার জন্য নয়, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি ভাইয়া। কি ভাইয়া? এটা শুনতে পারি নাই কিসের জন্য ডিজিটাল। ও, শুনতে পারো নাই? ওকে, না ভাই। মেইনলি ওকে, যশোর নেট জেলাতে ছিল না, এই কারণে শুনতে পারো নাই। ওকে ওকে ওকে, দেখো, যশোর দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যাত্রা শুরু করেছে যশোর। এখন থেকে এই জেলার মানুষ মোবাইল ফোনে মেসেজ এমনকি ডাকযোগেও সব ধরনের সরকারি সেবা নিতে পারবে। অর্থাৎ বাংলাদেশের প্রথম জেলা হিসাবে যশোর জেলাতেই হচ্ছে আমাদের যে সরকারি যে সেবাগুলো আছে, হ্যাঁ, ইমেইলের এবং মোবাইল ফোনের মেসেজ এমনকি অন্যান্য যে ইলেকট্রনিক মিডিয়ার যে সেবাগুলো আছে সরকারি, সেগুলো যশোর জেলা থেকে শুরু হয়েছে। ওকে, দেন এই যে এখানে আরো কিছু ইনফরমেশন আছে এবং তারা কিছু পুরস্কারও পেয়েছে। আমি যদি আগের সাইটটাতে যাই, সেখানে আছে, ওয়েট, এখানেও থাকতে পারে নতুন কিছু মানে মেইনলি হচ্ছে তাদের জেলাতে, যশোর জেলাতে ই সেবা কেন্দ্র প্রথম শুরু হয়। ওকে, ক্লোজ। ওকে, সো মেইনলি যশোর জেলাতে ই সেবা কেন্দ্র শুরু হয়েছে প্রথম, এবং সেগুলোর মাধ্যমে যশোর জেলাবাসী হচ্ছে সরকারি যে ই সার্ভিস গুলো আছে সেগুলো তারা শতভাগ নিশ্চিত করেছে। ওকে, যশোর জেলা প্রশাসক, তো সেজন্য দেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর জেলা। ডিজিটাল ডিজিটাল ডিজিটালের যুগ মানে হচ্ছে যেমন আমাদের প্রধানমন্ত্রীর যে ভিশন 2021, এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ওকে, সো ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে আমাদের পুরা দেশ একটা ই নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। যেমন আগের যে এনআইডি কার্ড গুলো ছিল সেগুলো হচ্ছে মানে হার্ড কপি, যেগুলার কোনো ইনফরমেশন কোনো ওয়েবসাইটে বা সার্ভারে সংযুক্ত ছিল না, কিন্তু এখনকার যে স্মার্ট এনআইডি কার্ড তৈরি করা হচ্ছে সেগুলা কিন্তু ডিজিটাল, দেশ ডিজিটাল হওয়ার একটা প্রক্রিয়া আর কি। ওকে, সো এই স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে এখানে সিম কার্ডের মতো একটা জায়গা থাকে, তো সেখানে আপনার সব ইনফরমেশন আবার সেখানে সেভ মেমোরির মধ্যে সেভ করা থাকবে। সো এগুলো হচ্ছে ডিজিটাল বা ই সিস্টেম, ই সেবাটাই হচ্ছে মেইনলি ডিজিটাল। ওকে, ওয়েল, সো সুনামি বলতে কি বোঝায়? সো সুনামি হচ্ছে সামুদ্রিক ঢেউ। সামুদ্রিক ঢেউ মানে হচ্ছে সুনামি। প্রচন্ড ঘূর্ণিঝড়, ভূমিকম্প, টর্নেডো নয়, টর্নেডো এগুলো আলাদা জিনিস। তো সুনামি বলতে সামুদ্রিক ঢেউ। সো সুনামি রিলেটেড যে আরো কয়েকটা আছে, যেমন সিডর। সিডর শব্দের অর্থ কি? চোখ। তো এই জাতীয় যে আরো কয়েকটা আছে, আপনারা সেগুলো একটু দেখে নিবেন। এই মুহূর্তে আমার হাতে নেই, যাদের কাছে সাধারণ জ্ঞান বই আছে। সিডর শব্দ তো কি আবার একটু বলেন, বুঝতে পারি নাই। চোখ। চোখ, হ্যাঁ,
So এই জাতীয় সিডর, সুনামি, তারপর ঘূর্ণিঝড় আয়লা শব্দটি কোথায় থেকে এসছে, তো এই জাতীয় যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, সেগুলো একটু কালেক্ট করে পরে নিবেন। ওকে, আমি যদি কালেক্ট করতে পারি দেন আপনাদেরকে দিয়ে দিব, তো এগুলা থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, সো ভানু সিংহ কে? এটা অনেকে রবীন্দ্রনাথ কালিদাস ঠাকুর। দিয়েছেন, পেরিচাঁদ মিত্র দিয়েছেন। মানে পড়াশোনা একেবারেই নাই, যারা উল্টাপাল্টা অপশন গুলো দাগাচ্ছে পড়াশোনা টোটালি নাই, একদম নেটওয়ার্কের বাইরে। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা আসলে সবার জানা উচিত। ওয়েল দেন হচ্ছে কোন গ্রিন হাউস গ্যাস নয়? সো সবগুলাই গ্রিন হাউস গ্যাস, শুধুমাত্র এখানে নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। তো এটা ভাই করেছি এটা একটু আপনাদের। রিজনটা বলবেন, মানে কেন এটা গ্যাসটা নাইট্রোজেনটা হলো না, একটু রিজনটা। ভাই মিথেন প্রাকৃতিক গ্যাস না? আপনারা কি 19 যে বিজ্ঞান বইটা আছে, এটার একটা অধ্যায় আছে, সেটার থেকে প্রশ্ন করেছি। 9 আর্টসের বিজ্ঞান বইটা, তাই না? রাইট। আর্টস না, কমার্স এবং আর্টসের। আর্টসের আর কমার্সের। আমি আর্টসের বিজ্ঞান বইটা থেকে পড়ছি। হ্যাঁ, আর্টস কমার্সের যে সাধারণ বিজ্ঞান বইটা আছে সেটা। ওকে, তো গ্রিন হাউস গ্যাস। ভাইয়া এই বইয়ের পলিমার একটা অধ্যায় আছে, এটাও কি পড়তে হবে? সবগুলো অধ্যায় পড়তে হবে। সব পড়তে You হবে। cannot skip anyone. ওকে, এটা হচ্ছে আপনাদের সম্ভবত দুর্যোগের সাথে বসবাস, সম্ভবত এই অধ্যায় থেকে প্রশ্নটা করেছি, তো একটু দেখে নিবেন। ইংলিশে লিখি, বাংলাতে পাওয়া যায় না। ওকে, সো হোয়াট আর দ্য গ্রিন হাউস গ্যাসেস? সো দেখুন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওয়াটার ভ্যাপর অর্থাৎ জলীয় বাষ্প, এগুলা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। ওকে, মেইনলি কার্বন ডাই অক্সাইড, মিথেন, আমাদের অপশনে কি কি ছিল? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন। সো মেইনলি কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো হচ্ছে মোস্ট কমন অথবা মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস। এছাড়াও আছে নাইট্রাস অক্সাইড, ফ্লোরিনেটেড গ্যাস। তো নাইট্রাস অক্সাইডও কিন্তু গ্রিন হাউস গ্যাস। ওকে, ডু ইউ সি দিস? ইংলিশ না বুঝলেও জাস্ট গ্যাসগুলোর নাম দেখেন। কার্বন ডাই অক্সাইড, সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ওয়াটার। জি ভাইয়া। আমি জাস্ট গুগলে সার্চ করেছি হোয়াট আর দ্য গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ কি কি গ্রিন হাউস গ্যাস আছে। সো কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওয়াটার ভ্যাপর মানে জলীয় বাষ্প, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বেশি কমন গ্রিন হাউস গ্যাস। এছাড়াও আছে নাইট্রাস অক্সাইড, দেন ফ্লোরিনেটেড গ্যাস, এবং এগুলাই মেইনলি। ওকে, হোয়াট আর দ্য 5 গ্রিন হাউস গ্যাস? সো নাইট্রোজেন না, এটা যদি নাইট্রাস অক্সাইড হইতো তাহলে আমরা এটা কারেক্ট দিতে পারতাম। সো নাইট্রোজেনটা শুধু গ্রিন হাউস গ্যাস নয়, এটা থাকতে হবে নাইট্রাস অক্সাইড আকারে। ওকে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? তো এগুলো হচ্ছে 5 মেইন গ্রিন হাউস গ্যাস। কি কি এগুলো? ওয়াটার ভ্যাপর জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড। একটু লিখে নেন সবাই, খাতা কলম আছে? জি ভাইয়া। একটু লিখে নেন, যেটা বোল্ড করে দিয়েছি এখন। মেইন 5টা গ্রিন হাউস গ্যাস, এগুলো হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড।
ক্লোরোফ্লোরোকার্বনস, ক্লোরোফ্লোরো CFC যেটা ক্লোরোফ্লোরোকার্বনস। ওকে, প্লিজ রাইট ইট ডাউন। Or you can take a screenshot. Did you write it down? সবাই কি লিখেছেন? Okay, just take a screenshot. Okay, then হচ্ছে মনপুরা 70, এটা কি? অনেকেই দিয়েছেন একটি চলচ্চিত্র, একটি উপন্যাস। এটার কারেক্ট উত্তর হচ্ছে একটি চিত্রশিল্প। ওকে, পুরা 70 একটা চিত্রশিল্প, আর শুধু মনপুরা হচ্ছে একটি চলচ্চিত্র। ভাইয়া এটা একটা উপন্যাস না? নো, এটা হচ্ছে একটা চিত্রশিল্প। মনপুরা 70 একটা চিত্রশিল্প, আর মনপুরা যেটা সেটা হচ্ছে চলচ্চিত্র। আচ্ছা। ওকে, সো কনফিউজড হয় না? কনফিউশন লাগে? ওকে, ওকে, মনপুরা 70 কি দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ওকে, মনপুরা 70 হচ্ছে একটি চিত্রশিল্প, কারণ 1970 সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম হচ্ছে মনপুরা 70। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। মনপুরা 70 কেন একটি চিত্রশিল্প? এটা হচ্ছে আমাদের বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম মনপুরা 70। ওকে, প্লিজ টেক এ স্ক্রিনশট অথবা খাতায় নোট করে ফেলেন। সবাই কি লিখতে পেরেছেন? জি ভাই, স্ক্রিনশট নিছি। Okay, so let's come into the next question. কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? অ্যামাজন। অ্যামাজন হচ্ছে পৃথিবীর ফুসফুস। অনেকে লিখেছেন রেইন ফরেস্ট, অনেকে বারমুডা দিয়েছেন। বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে একটা সমুদ্রের মধ্যে একটা জায়গা যেখানে অনেক কিছু ভ্যানিশ হয়ে যায়। তো এটার সাথে পৃথিবীর ফুসফুস সম্পর্ক নেই। ওকে, শেষ করি, পরে খাবো। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন। বিশ্বের প্রথম বিশ্বের প্রথম রিপিট হচ্ছে। ওকে, সো বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক হচ্ছে ডক্টর শুভ রায়। ওকে, অনেকেই ভুল করেছেন, অভিজিৎ রায় দিয়েছেন, জ্যামসং রায় দিয়েছেন। সেটা সম্পর্কে আপনারা ডক্টর শুভ রায় সম্পর্কে একটু বললে ভালো হইতো, মানে কোন দেশের? ওকে, সো মোস্ট প্রবাবলি ডক্টর শুভ রায় বাংলাদেশের। এই যে তিনি হচ্ছেন কৃত্রিম কিডনি তৈরি করেছেন ডক্টর শুভ রায়। ওকে, ভাইয়া জুবাইজিকে 106 পৃষ্ঠা দেওয়া আছে। ওকে, সো নো ভাইয়া জুবাইজিকে 106 পৃষ্ঠা দেওয়া আছে। আরে বাবা, সবার কাছে জুবাইর জিকে নেই, সবার কাছে ইন্টারনেট আছে, সবাই ইন্টারনেট থেকে দেখতে পারবে। সো এ হচ্ছে ডক্টর শুভ রায়, যিনি কৃত্রিম কিডনি আবিষ্কারে ভূমিকা রাখেন। তো আপনারা একটু নেটে সার্চ করে পড়ে নেবেন, আমি জাস্ট শর্ট কোন ইনফরমেশন আছে কিনা সেটা দেখে নিচ্ছি। আপনি যেগুলো সাধারণ জ্ঞান দেন ওগুলো পাই না কেন? এটা শুধু বললেই হইতো যে কত সালে আবিষ্কার করেন। ওকে, ওকে, ওয়েট।
ওকে, সো আমরা এটা পুরোটা একটু পড়ি, তাহলে আমাদের একটু আইডিয়া হবে। ওকে, ডু ইউ হ্যাভ টাইম? আমি কি একটা পড়বো এটা, দেন আমারও জানা হবে, তোমাদের সাথে নলেজটা শেয়ার করা যাবে। জি ভাইয়া পড়েন। ওকে, বাংলাদেশি বিজ্ঞানী শুভ রায়ের আবিষ্কার করা এই কৃত্রিম কিডনি বিশ্ববাজারে আসার সম্ভাবনা আছে 2019-এর মধ্যেই। কেবলমাত্র ভারতেই প্রত্যেক বছর খুব কম করে হলেও 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয় কিডনির যে অসুখ সেটাতে। এই কৃত্রিম কিডনি বাজারে এলে বিশ্বের, ওকে এগুলা জানার দরকার নেই। কে এই শুভ রায় সম্পর্কে মামা জানি। উনি কি বাংলাদেশি বিজ্ঞানী? হ্যাঁ, উনি বাংলাদেশি কিন্তু উনি আমেরিকান প্রবাসী। ওকে, তো সে মেবি আমেরিকান ডক্টর, বাংলাদেশে জন্ম। তো আমেরিকা প্রবাসী এই বাঙালি বিজ্ঞানী, তিনি নিজেকে বলেন বায়ো ইঞ্জিনিয়ার। তিনি বছর কয়েক আগেই সারা বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করে। তো তার অবদানটা হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করে। ঢাকার বিখ্যাত চিকিৎসক অশোকনাথ রায়ের পুত্র শুভ। ঢাকায় জন্ম ওনাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার রোসাংগিরিতে। আচ্ছা, যেটা জানার দরকার আমরা জাস্ট সেটাই পড়ছি। ওকে, ওকে, বায়ো ইঞ্জিনিয়ার ডক্টর শুভ রয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে বায়ো ইঞ্জিনিয়ারিং এন্ড থেরাপিউটিক সায়েন্স পড়িয়ে আসছিলেন 2008 থেকে। সেখানেই শুরু করলেন দুঃসাহসিক প্রচেষ্টা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির 40 জন অধ্যাপক ও গবেষককে নিয়ে শুরু করেছিলেন বায়ো আর্টিফিশিয়াল কিডনি প্রজেক্ট বা কৃত্রিম কিডনি তৈরির কাজ, আজ থেকে প্রায় 10 বছর আগে। ওকে, সো 2008 সাল থেকে হচ্ছে তিনি চেষ্টা করেছিলেন, বাট তারা কখন সাকসেস হয়েছে লেটস সি। গবেষক দলে ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট উইলিয়াম এফ ফিসেল। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা চলেছিল নিরলস প্রচেষ্টা বা গবেষণা। একদিন ডক্টর শুভ রায় আবিষ্কার করে ফেলেছিলেন সিলিকন ন্যানোপোর মেমব্রেন, অর্থাৎ SNM। এই সিলিকন নির্মিত সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটি পর্দা যা রক্তকে নিখুঁতভাবে ছেঁকে ফেলতে সক্ষম। বাকিটা ইতিহাস। 41 জন নাছোড়বান্দা বিজ্ঞানী নিরলস পরিশ্রমে তৈরি হয়ে গেল কৃত্রিম কিডনি। ওকে, সো আমাদের দুটি কিডনি রক্ত স্রোত থেকে দূষিত পদার্থগুলোকে ছেঁকে ফিল্টার করে নেয়। জীবন্ত কিডনি কোষ দিয়ে তৈরি করে বায়ো রিয়েক্টর সূক্ষ্ম পর্দার SNM ব্যবহারের মাধ্যমে কিডনি একইভাবে। আচ্ছা, আমাদের কিডনির মেইন কাজটা হচ্ছে আমাদের ব্লাড থেকে দূষিত পদার্থগুলোকে ছাঁকা, অর্থাৎ ফিল্টার করা। ওকে, তো উনি যেটা আবিষ্কার করলেন সেটাও কিন্তু ব্লাড থেকে ওই জিনিসটা ছাঁকতে সক্ষম। এটাই হচ্ছে এই কৃত্রিম কিডনি। ওকে, তো এটা আসলে ঠিক এক্স্যাক্টলি কবে ওনারা এটা সাকসেস হয়েছে এটা নিয়ে এরকম কোনো স্পেসিফিক ইনফরমেশন নেই এখানে। আমরা অন্য একটা সাইটে যেতে হবে। আচ্ছা ভাইয়া থাক তাহলে, অন্যগুলা সলভ করি আমরা। ওকে, তো আপনারা জাস্ট একটু গুগল করবেন যে বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি, লিখে সার্চ করবেন, অনেক ইনফরমেশন আছে, যে কোনো একটাতে গেলে ডিটেলস জেনে যেতে পারবেন। ইফ ইউ স্পেন্ড 5 মিনিটস, অনেক ওয়েবসাইট আছে, সেগুলোতে কাইন্ডলি দেখে নেবেন। ওকে, সো আমাদের এখন কোশ্চেন আছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি। তো আমাদের প্রথম সার্চ ইঞ্জিন নাম হচ্ছে পিপিলিকা। আর বাংলাপিডিয়া হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীর যে ইনফরমেশন গুলো, অর্থাৎ বাংলা যে ইনফরমেশন গুলো, যেমন উইকিপিডিয়াতে বিশ্বের সব ইনফরমেশন পাওয়া যায়, আর বাংলাপিডিয়াতে আমরা বাংলাদেশ রিলেটেড সব সব ইনফরমেশন বাংলাতে পাবো। এটা হচ্ছে বাংলাপিডিয়া। আর বাংলাপিডিয়ার কারা তৈরি করেন বাংলাপিডিয়া? হু নোজ? ক্লাস থেকে সবাই চলে গেলেন? না মামা আছে। ওকে, সো বাংলাপিডিয়া এটা কে তৈরি করে বলতে পারবেন কেউ? হাসান মোল্লা কি জানি চলে না। গেছে? না ভাইয়া যাই নাই। ওকে, বাংলাপিডিয়া হচ্ছে এশিয়াটিক সোসাইটি। ওকে, এশিয়াটিক সোসাইটি তৈরি করে বাংলাপিডিয়া। যেমন
ওকে, বাংলাপিডিয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। প্রায় 1450 জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে, এবং এটা হচ্ছে বাংলাপিডিয়া হচ্ছে একটা উইকিপিডিয়ার মতো, বাট বাংলা সাহিত্যের বাংলার কি বলে, বাংলা ভাষার জ্ঞানকোষ হচ্ছে বাংলাপিডিয়া, আর উইকিপিডিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল, ওকে, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের। বাট বাংলা সাহিত্যের জন্য বা বাংলা ভাষাভাষীদের জন্য হচ্ছে, অর্থাৎ আমাদের উইকিপিডিয়া হচ্ছে বাংলাপিডিয়া শর্ট কথায়। ওকে ওকে, দেন বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? এটা নিয়ে অনেকের কনফিউশন লেগেছে। সেন্ট মার্টিন, ভোলা, কুতুবদিয়া, মহেশ, যে যেটা পারছে এটাই দিছে। ওকে, সো সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ নয়। সেন্ট মার্টিন সবাই যায়, এজন্য কি এটা বড় হয়ে গেছে? ওকে, বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। ওকে, এটা একটা জেলাও বটে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা হচ্ছে ভোলা, এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এর পূর্ব নাম ছিল শাহবাজপুর দ্বীপ, এবং এটার আয়তনও দেওয়া আছে। ওকে, তো এটা একটু স্ক্রিনশট রেখে দিতে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে ভোলা, এবং এটা একটা জেলা, একমাত্র দ্বীপ জেলা এটাই, এবং এটার পূর্ব নাম ছিল শাহবাজপুর দ্বীপ। ভোলা দ্বীপের আয়তন এত দেওয়া আছে। ওকে, ডিড ইউ টেক দ্য স্ক্রিনশট? ওয়েট ভাইয়া, ওয়েট। জি ভাইয়া। ওয়েট করবো? প্লিজ কুইকলি ডু ইট, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। দিছি। ওকে, দেন বুড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত? লালমনিরহাট জেলাতে অবস্থিত। ওকে, বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলাতে অবস্থিত, এটাতে আলোচনা করার কিছু নেই। দেন হরতাল, বাংলা হরতাল কোন ভাষার শব্দ? সো হরতাল গুজরাটি শব্দ। সো 9-10 এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ কোন শব্দ কোথায় থেকে আসছে সেইগুলা একটু পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে। যেমন কার্তুজ, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ, কে বলতে পারবেন? কার্তুজ, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? বোঝা যাচ্ছে না। আমার কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো সব। বোঝা যাচ্ছে না। তো কোনটা কোন ভাষার শব্দ, এই অধ্যায়টা আজকেই পড়ে নিবেন, আজকের ক্লাস শেষে পড়ে নিবেন। ওকে, ওয়েস্ট ইউর টাইম। আমরা যে পড়াচ্ছি সেগুলো তখন ইফেক্টিভ হবে যখন আপনারা করবেন। সো ডোন্ট লাইক ওয়েস্ট ইউর টাইম রেগুলারলি। পকেটমার কোন শ্রেণীর শব্দ? কোনটা কোন শ্রেণীর শব্দ, আমি আবারও বলছি, এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। কোনটা কোন শ্রেণীর শব্দ বা কোনটা কোন ভাষা থেকে আসছে, এগুলো ইম্পর্টেন্ট। দেন ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে, সাউন্ডটা কম। আরে সবাই মিউট করেন। ওকে, সো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ওকে, গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অক। এই জিনিসটা আপনারা পারেন না, এটা আসলে খুবই দুঃখজনক। গই যোগ অক গায়ক। তো সন্ধি বিচ্ছেদ গুলো ভালো করে দেখে নিবেন। 9-10 এর বাংলা ব্যাকরণ বোর্ড বই যেগুলো আছে সেগুলো একটু নোট করে নিবেন খাতাতে, এবং পড়তে হবে। অন্বেষণ, এটাও ভালোভাবে পারেন নাই সবাই। অনুযোগ এষণ, অন্বেষণ ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অনুযোগ এষণ। দেন শিশু শব্দটি কোন লিঙ্গ, অর্থাৎ জেন্ডার। হ্যাঁ, আমরা যেমন শিশু, সো শিশু ইংরেজি যদি আমরা চিন্তা করি বেবি অথবা কিড, সো এটা হচ্ছে কমন জেন্ডার। ওকে, উভয় লিঙ্গ। সো শিশু হচ্ছে, অর্থাৎ একটা আমরা যখন শিশু বলি, শিশুটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ওকে, সো শিশু এই জন্য উভয় লিঙ্গ বা কমন জেন্ডার। দেন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা দিয়েছি আপনাদের। দ্বিরুক্ত শব্দ একটা চ্যাপ্টার আছে 9-10 এর বাংলা ব্যাকরণ বইয়ে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা হচ্ছে নিরন্তরতা বোঝাতে কাটিতে কাটিতে ব্যবহৃত হয়।
ওকে, সো এটা বিলম্ব না, সম্ভাবনাও না, সমাপ্তিও না। কাটিতে কাটিতে ধান এলো, বর্ষা কাটিতে কাটিতে মানে হচ্ছে নিরন্তরতা। ওকে, দেন সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ। এই জিনিসটা সবার কনফিউশন লাগে। So, আপনাদের কাজ হচ্ছে সমস্যমান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাস বাক্য কোনটা, বিগ্রহ বাক্য কোনটা, এগুলো একটু রিভিউ করে নিবেন। ওকে, না হলে পরীক্ষাতে এইভাবেই ভুল দাগায় আসবেন। ওকে, উপসর্গ। ওকে, সো হু ক্যান টেল মি খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। ওকে, ভেরি গুড। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। সো হা উপসর্গ মানে হচ্ছে কোনো কিছুর অভাব। ওকে, অনেকে দিছে কম অর্থে, নিকৃষ্ট অর্থে, হীনতা অর্থে। যেমন হা উপসর্গটা নরমালি অভাব অর্থে ব্যবহৃত হয়। ওকে, যেমন হা ভাত অর্থাৎ ভাতের অভাব, হা ঘর ঘরের অভাব। ওকে, সো আমরা যখন কোন শব্দের আগে হা ব্যবহার করি সুনির্দিষ্ট শব্দের আগে, সেক্ষেত্রে হা মানে হচ্ছে অভাব অর্থে আমরা হা ব্যবহার করতে পারি। সো এটা উপসর্গ থেকে এসছে, ভুল করেছেন ম্যাক্সিমাম। ডাক্তার ডাক কোন কারকে কোন বিভক্তি? সো ডাক্তার ডাক এটা হচ্ছে কর্মে শূন্য। ওকে, কর্মকারকে শূন্য বিভক্তি। কারক এবং বিভক্তি অধ্যায়টা পড়ে নিবেন। যদি বুঝতে প্রবলেম হয় আমার সাথে কন্টাক্ট করতে পারেন, অথবা আমাদের বাংলা টিচার কিশোর স্যারের সাথেও কন্টাক্ট করতে পারেন। ওকে, করণ কারকে শূন্য বিভক্তি। আচ্ছা, কি বলছে? ওকে, সো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে ভাইয়া, জি, স্কুলের অন্য একটা মিনিং জন্য কি বলছিলেন আমি ভুলে গেছি। স্কুল, যে স্কুল অফ ফিশেস অর্থাৎ মাছের ঝাঁক। এই স্কুল অফ ফিশেস মানে হচ্ছে মাছের ঝাঁক। এই স্কুলটা ক্ষেত্রে কি শুধু ফিশের ক্ষেত্রেই বসবে নাকি অন্য কোনো ক্ষেত্রেও বসবে? ফিশের ক্ষেত্রে বসে স্কুল অফ ফিশেস, অর্থাৎ অন্য কিছুর ঝাঁক যদি বোঝান তাহলে তো স্পেসিফিক করা আছে। যেমন প্রাণীর ক্ষেত্রে আলাদা, বড় পশু পাখির ক্ষেত্রে হার্ড। এ হার্ড যে চাপড়াটা দেখেছেন, আমি আরেকবার দেখাচ্ছি কি কি আছে এখানে। ফর এক্সাম্পল, যেমন আমরা ফুল, কলা, চাবি এগুলো সমষ্টি বোঝাতে বাঞ্চ অফ ব্যবহার করি। এ বাঞ্চ অফ ব্যানানা, এ বাঞ্চ অফ মনে করেন ফ্লাওয়ার। ওকে, সো ফুলের অথবা কলা অথবা চাবির ক্ষেত্রে সমষ্টিকে আমরা বাঞ্চ অফ ব্যবহার করি। আর ছাগল, ঘোড়া এগুলোর ঝাঁক বোঝাতে আমরা ফ্লক ব্যবহার করি। এ ফ্লক অফ, এ ফ্লক অফ গোট। আর বড় পশু পাখির পালের ক্ষেত্রে আমরা সমষ্টির ক্ষেত্রে আমরা হার্ড ব্যবহার করি, HERD। যেমন এ হার্ড অফ কাউজ, এ হার্ড অফ এলিফ্যান্টস। ওকে, সো মেইনলি আমরা দেখলাম যে মাছের ক্ষেত্রে আমরা এই ঝাঁকটা ব্যবহার করি। এটা পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, যেহেতু পাখির ক্ষেত্রে আলাদা দেওয়া আছে। ওকে, ছোট পশু পাখির ক্ষেত্রে আমরা এ ফ্লক ব্যবহার করব, যেমন এ ফ্লক অফ বার্ড। ওকে, আই থিংক ইটস ক্লিয়ার টু ইউ। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, কোনটি দুর্বল অ্যাসিড? 9-10 এর বিজ্ঞান বইয়ের এটা হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। আর সায়েন্সের বিএসসি দের হচ্ছে এটা কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে আসছে। ওকে, সো কোনটি দুর্বল অ্যাসিড? H2CO3। আসলে এটা CO3, যেটা এই 3টা একটু নিচে হবে, কিন্তু যেহেতু লেখার ওইভাবে সিস্টেম পাচ্ছি না এই জন্য পাশাপাশি লিখে দিলাম। সো কোনটি দুর্বল অ্যাসিড? এটা হচ্ছে H2CO3 হচ্ছে দুর্বল অ্যাসিড। ওকে, দেন খাবারের লবণের সংকেত কোনটি? আচ্ছা, তো খাবারের লবণের সংকেত কি, কে বলতে পারবেন? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। সো কেউ দিয়েছে Na2CO3, তাদেরকে কি বলবেন বা কি করবেন বলেন তো? তারা কি কখনো লবণ খায়নি? ওদের ওইটা খাওয়াই দেন। ওকে, সো আমাদের মেবি টাইম নাই। লবণ খাওয়া নিয়ে একটা গল্প আছে আমার কাছে, তোমরা কি শুনবা? বলেন জি ভাইয়া। ভাইয়া। ওকে, তো পড়াইতে পড়াইতে বোরিং হয়ে গেছি, একটা গল্প বলি তোমাদেরকে। সো 3 বন্ধু ছিল খুবই অলস। ওকে, 3 বন্ধু এতটাই অলস
তারা একবার হচ্ছে রাতে ডিনার করতে বসছে। তো এখন তিনটাই খুবই অলস, আবারও বলছি। তো খাবারে লবণ কম হয়েছে, তো একজন বলতেছে লবণ তো নাই, লবণ কে আনবি? তো দেন ওরা বলতেছে যে আগে কথা বলবে সে লবণ আনবে। তো এখন সবাই চুপ করে বসে আছে, কেউ লবণ আনতে যায় না। এদিকে গরম খাবার ঠান্ডা হয়ে গেছে, রাত গিয়ে সকাল হয়েছে, সকাল গিয়ে দুপুর হয়েছে, দুপুর গিয়ে আবার রাত আসছে, কিন্তু কেউ লবণ আনে না। কারণ যে কথা বলে সে তাকে লবণ আনতে হবে গিয়ে। তো তারা আবার এতটাই অলস যে কেউ উঠবেও না, কেউ লবণও আনবে না। তো এইভাবে 3 দিন কেটে গেল। 3 দিন পর তারা ফেইন্ট হয়ে গেল, খাবারের অভাবে অজ্ঞান হয়ে গেল। দেন বাড়ির লোকেরা মনে করছে তারা মারা গেছে, যেন তাদেরকে চিতায় নিয়ে গেল, মানে শ্মশানে নিয়ে গেল। তারপর তাও কথা বলে শ্মশানে না ভাইয়া? যেই না মাত্র হচ্ছে তা একজনের মুখে আগুন দিবে, সেই মাত্র সে উঠে বলতেছে আমি জীবিত। তো বাকি দুটা বলতেছে যা এবার লবণ নিয়ে আয়। সবাই কি বুঝছো ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এই হচ্ছে অলসের অবস্থা। সো আলস্য হচ্ছে দোষের আগর। সো অলস হলে এই লেভেলে অলস হওয়া যাবে না। ওকে ওকে, আমাদের এখানে কে শিকার যায় বা কে সব থেকে বেশি অলস? সাহসী কে আছে? সাহসী অলস কে আমি আছে দেখি। আমি আছি ভাইয়া। ওকে নাম্বার অলস। মামা 1 নাম্বার, তুমি অলস। ওকে, সো ভাইয়া আমরা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হাসান ভাই বলো। বলতেছি মানে সর্ববৃহৎ শক্তি কোনটি? মানে মনোবল এবং সাহস না? তোমার কথা ভাইয়া শুনতে পাইনি, প্লিজ আবার বলো। ভাইয়া লিখে দিতে বলেন ওনাকে। হ্যাঁ হাসান, তুমি একটু লিখে দাও, তোমার কথা আমি শুনতে পাইনি। ওকে, সো কোশ্চেন নাম্বার 43, ভিনেগারের অপর নাম কি? অ্যাসিডিক অ্যাসিড। ওকে, সো ভিনেগারের অপর নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটা মুখস্থ করে নেবেন, ইম্পর্টেন্ট। দেন তুতের সংকেত কোনটি? কপার সালফেট উইথ 5H2O, অর্থাৎ 5 অণু পানির কপার সালফেটকে আমরা তুত বলে থাকি। ওকে, সো তুতের সংকেত হচ্ছে কপার সালফেট উইথ 5H2O। এটা অনেকেই কারেক্ট দিয়েছেন, থ্যাংক ইউ সেজন্য। দেন জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? এটা অনেকে ভুল করেছেন। সো জলবায়ু পরিবর্তনের মেইন কারণ হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ আমাদের বিশ্বের বা আমাদের যে গ্লোব পৃথিবীর যে তাপমাত্রা গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, সেটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের পৃথিবীর উপর, সেটার কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পৃথিবী ক্রমশ বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, মানে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম প্রধান কারণ। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি ভাইয়া। দেন হচ্ছে সন্তান পুত্র বা কোন সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? এটা তো সবার জানা উচিত যে এখানে বাবার ইম্প্যাক্টটা হচ্ছে সব থেকে বেশি। ওকে, মানে বাবার এফোর্ট। ওকে ওকে, তো মা বাবা উভয়কেই দায়ী করা যাবে না, সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য বাবা মিলি দায়ী। ওকে, কেন দায়ী এটা কি আপনারা জানেন? জি ভাইয়া জানি। ওকে, সো যারা জানেন ইটস ওকে, যারা জানেন না কাইন্ডলি যে অধ্যায়ে আছে এটা রিভিউ করে নেবেন। দেন হচ্ছে রক্তের তরল অংশকে প্লাজমা বলে, এটাও 100% পেলাম না, এটা আসলে সবার জানা উচিত। 2 দিন বাদে পরীক্ষা, এখনো যদি লসিকা সিরামিক ক্লিক করেন, আনএক্সপেক্টেড। দেন 2020 সালে সাধারণ জ্ঞান আরো 2টা প্রশ্ন দিয়ে দিয়েছি লাস্টে। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
এই যে আমি অনেকবার করে আপনাদেরকে বললাম যে নোবেল পুরস্কার সম্পর্কে এই বছর কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, শান্তিতে বা অর্থনীতিতে বা সাহিত্যে যে অপশন গুলো আছে বা চিকিৎসা শাস্ত্রে, প্রত্যেকটার কে কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে এটা কাইন্ডলি আপনারা মেমোরাইজ করে নিবেন। ওকে, এটা মেমোরাইজেশন ছাড়া উপায় নেই। সো এবছর 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। ওকে, সো WFP ওরা বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির এই তাদের যে কাজ আছে সেগুলোর মাধ্যমে। ওকে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রিসেন্ট কোয়েশ্চেন থেকে প্রশ্ন দিয়েছি। ওকে, এটা আমি গত ক্লাসেও যদিও আলোচনা করেছি। সো আমাকে কে বলতে পারবেন বাংলাদেশে যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হচ্ছে ওই টিকার নাম কি? হু ক্যান টেল মি? নো ওয়ান। বাংলাদেশে যে গতকাল থেকে, গত পরশু থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে যে COVID-19 এর ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ডের অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার প্রোডাক্ট। ওকে, COVID-19 ভ্যাকসিন। এই ভ্যাকসিনটার নাম কি? হু ক্যান টেল মি? হুম, কেউ জানেন না? আমি ভাইয়া ভুইলা গেছি, মনে নাই। ওইটার নাম হচ্ছে ওকে কোভিশিল্ড। কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নাম হচ্ছে কোভিশিল্ড। ওকে, সো অক্সফোর্ড আচ্ছা, সাকিব বলেন মানে হোস্ট না বানাইলেও আপনাকে যাতে স্ক্রিন শেয়ারের ইয়েটা দেয়। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়নিং মি। একদম শেষের দিকে আছে, আমি একটু বলে দিই ইনফরমেশনটা। ওইদিকে কি আপনারা নোট করেননি আমি যখন বললাম ওইটা? ওকে, সো আপনারা কি নোট করেছিলেন ওই দিন কোন ভ্যাকসিনের কি নাম? না ভাইয়া, ওই দিন নোট করি নাই। ওকে, আমি আবার বলে দিচ্ছি, খাতা কলম আছে সবার কাছে? প্লিজ রাইট ইট ডাউন। ওকে, লেখেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নাম হচ্ছে কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নাম হচ্ছে কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা মানে দুইটা প্রতিষ্ঠান একসাথে যুক্ত হয়ে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। কোভিশিল্ড। ভাইয়া আবার একটু বলেন। দাঁড়ান, আমি স্ক্রিনে নিয়ে আসছি।
Okay, so did you write it down? Okay, so করোনার ভ্যাকসিন হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নাম হচ্ছে কোভিশিল্ড, যেটা বাংলাদেশে দেওয়া হচ্ছে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এটা আনা হয়েছে। ওকে, ভারতে এটা তৈরি করা হচ্ছে। যেমন মনে করেন আইফোন মেইনলি হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, কিন্তু সেটা চায়নাতে তৈরি করা হয়। ঠিক একইভাবে আমাদের দেশে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, এটা ভারতে তৈরি, ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি। ওকে, সবাই কি বুঝছো আমি যা বললাম? জি ভাইয়া। ওকে, ভ্যাকসিনটার নাম হচ্ছে কোভিশিল্ড। কোভিশিল্ড, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নাম হচ্ছে কোভিশিল্ড। দেন হচ্ছে ফাইজারের বায়োএনটেক। ওকে, ফাইজার বায়োএনটেক এই দুইটা কোম্পানির তৈরি ভ্যাকসিনের নাম হচ্ছে 2G নামেরান। 2G নামেরান, এই যে প্রশ্নে আসছে দেখো 2G নামেরান। ফাইজার বায়োএনটেকের তৈরি, এটা আমেরিকার তৈরি। ওকে, ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা টিকার নাম হচ্ছে 2G নামেরান। 2G নামেরান। ওকে, ডিড ইউ রাইট ইট ডাউন? মিলে করছি যে বলেন। এখানে লেখা আছে বাবা, এই দেখো ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা টিকার নাম হচ্ছে 2G নামেরান। 2G নামেরান। ওকে, দেন আরেকটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন সেটা হচ্ছে রাশিয়ার যে ভ্যাকসিনটা, রাশিয়ার যে ভ্যাকসিনটা এটা হচ্ছে স্পুটনিক 5। রাশিয়ার রাশিয়ার যে ভ্যাকসিনটা এটা নাম হচ্ছে স্পুটনিক 5। ভাইয়া বুঝতে পারি নাই, মিউট করতে বলে। ওকে, রাশিয়ার যে ভ্যাকসিনটা এটা নাম হচ্ছে স্পুটনিক 5। স্পুটনিক, স্পুটনিক 5 হচ্ছে রাশিয়ার ভ্যাকসিন। সো আপাতত এই তিনটা মনে রাখো। মেইনলি মনে রাখো বাংলাদেশে কোন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। বাংলাদেশে কোভিশিল্ড দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। ওকে, ওকে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 কে বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে কবে? সো ডু ইউ নো হোয়াট ইজ প্যান্ডেমিক? প্যান্ডেমিক কি তোমরা কি কেউ জানো? Why না don't you speak? ভাইয়া। Okay, if you know, you can tell me. Okay, no problem, আমি বলছি। প্যান্ডেমিক মানে হচ্ছে a disease when it spread all over the world, অর্থাৎ পুরা পৃথিবী ব্যাপী যখন কোনো ডিজিজ ছড়ায় যায় সেটা হচ্ছে প্যান্ডেমিক। ওকে, প্যান্ডেমিক মানে একটা ডিজিজ যখন আমাদের পুরা গ্লোবে অর্থাৎ পুরা বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়বে সেটা হচ্ছে প্যান্ডেমিক। সো WHO 11 মার্চ 2020-এ কোভিড-19 কে বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে WHO। সেটা তারিখটা হচ্ছে 11 মার্চ 2020, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো ডু ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট টুডেজ এক্সাম? আজকের এক্সাম নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর? আর কালকে আপনাদের সাথে আমার ইংলিশ ক্লাস আছে, ডোন্ট মিস দ্য ক্লাস। কালকে নতুন টপিক পড়ানো হবে। ওকে, don't miss the class. Okay, if you have any confusion, please feel free to ask me. We are at the end of our class. Okay, do you have any confusion? If না you have, ভাইয়া। না ভাইয়া। okay, so we are really at the end of our class.
সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। কালকে ক্লাস আছে আপনাদের সাথে, নতুন টপিক পড়ানো হবে। কাইন্ডলি ক্লাস মিস করবেন না এবং যা যা পড়ানো হয়েছে সেগুলো রেগুলার রিভিশন দেন। একই জিনিস বারবার এক্সামে দিচ্ছি, বারবারই ভুল করছেন, তো এটা থেকে উত্তরণ করতে হবে। ওকে, ইমপ্রুভ করতে হবে নিজেকে। আর ওকে, তো কালকের ক্লাসের শুরুর দিকে গত ক্লাসের কনফিউশন ক্লিয়ার করে দিব। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি। যাদের প্রবলেম নাই তারা ক্লাসে থাকেন, আর যদি কারো প্রবলেম থাকে অথবা নেট বেশি প্রবলেম তারা লিভ নিতে পারেন। ওকে, আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব এখন। যাদের প্রবলেম আছে তারাই থাকেন শুধু ক্লাসে। এটা গত ক্লাসের অ্যাবস্ট্রাক্ট নাউন অংশের একজন বললো যে এটা তার কনফিউশন আছে সেজন্য। সো নাউন, ওকে, সো মেইনলি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যখন কোনো দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম, ওকে, এগুলা যদি বোঝায় তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেটা চোখে দেখা যায় না, শুধুমাত্র কল্পনা বা অনুভূতির দ্বারা উপলব্ধি করতে হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি যদি বলি আমি শৈশবে বল খেলতাম, ওকে, সো আমার যে শৈশব যে সময়টা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ শৈশব, কৈশোর, যৌবন এই টাইপের যে, এটা হচ্ছে কি দেখা যায় বা ছোঁয়া যায় না, এটা শুধুমাত্র কল্পনা করতে পারি বা অনুভূতির সাহায্যে আমরা সেটা উপলব্ধি করতে পারি। সো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র কল্পনা বা অনুভূতির সাহায্যে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেমন গুডনেস, ভালো ভাগ্য। ভালো ভাগ্য এটা আসলে দেখা যায় না, ওই ফিলিংসটা আমাদেরকে কল্পনা করতে হয় বা চিন্তা করতে হয় অনুভূতির দ্বারা। দেন অনেস্টি, কারো সততা কি দেখা যায়, মাপা যায়? তো এটা হচ্ছে একটা গুণের নাম অনেস্টি, এবং সেটা আমরা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে পারি যে লোকটা অনেস্ট। ওকে, সো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু উপায় আছে, সেগুলো এখানে দেওয়া আছে। সো মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে দোষ, গুণ, অবস্থার নাম বোঝাবে। দোষ, গুণ, অবস্থার নাম বোঝাবে, এটা নাম বুঝাইতে হবে, অর্থাৎ এটা নাউন হতে হবে। অ্যাডজেক্টিভ দ্বারাও কিন্তু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়, বাট এখানে পার্থক্যটা হচ্ছে দোষ, গুণ, অবস্থার যদি নাম বোঝায়, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কিন্তু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ওইগুলা বোঝালে আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এখানে একটু কনফিউশন হতে পারে। তো তোমাকে নাউন অর্থাৎ এটা কোনো কিছুর নাম বুঝাইতে হবে, যেমন এটা দোষের নাম, গুণের নাম হতে হবে। দোষ গুণের নাম বোঝানো আর দোষ গুণ কিন্তু এক কথা না, ঠিক আছে। সো দোষ গুণের নামটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যেটা আমাদেরকে কল্পনা দ্বারা উপলব্ধি করতে হয় বা অনুভূতির দ্বারা আমরা এটাকে উপলব্ধি করতে হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, যেমন লাভ হচ্ছে ভার্ব। ওকে, যেমন লাভ যখন ভার্ব হিসেবে বসে, যেমন আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি, সেখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার লাভ তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, যেমন দ্য লাভ অফ মাই মাদার ফর মি ইজ ইনলেস। ওকে, অর্থাৎ আমার মায়ের ভালোবাসা আমার জন্য অসীম। ওকে, সো আমরা যখন এক্ষেত্রে কিন্তু লাভটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দেখো, ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন। সো ইনফ্যান্ট অর্থাৎ শিশু, বেবি, চাইল্ড, তো এটা হচ্ছে শিশু। আর ইনফ্যান্সি এই টাইমটা হচ্ছে শৈশব, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেমন ফর এক্সাম্পল হিরো, কমন নাউন হিরো। দেন হিরোইজম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু উপায় আছে। কোনো শব্দের শেষে, কোনো নাউনের শেষে, এটা শব্দটা অবশ্যই নাউন হতে হবে। ওকে, অ্যাডজেক্টিভ দেখলে কিন্তু হবে না, শব্দটা নাউন আছে কিনা সেটা দেখতে হবে। সো কোনো নাউনের শেষে যদি AGE, AL, ANCE, CE, CY, DOM, NESS এই শব্দগুলো থাকে, দেন এটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বুঝতে প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবা। যেমন AGE লাস্টে শব্দ আছে ম্যারেজ, শর্টেজ, আমি 2টা করে শব্দ লিখে দিচ্ছি, তোমরা পারলে আরো লিখে নিবা। AL দিয়ে যেমন অ্যারাইভাল, অ্যাপ্রুভাল। ANCE অ্যাটেন্ডেন্স, পারফরম্যান্স। CE যেমন অ্যাডভাইস, চয়েস। দেন CY এগুলো হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। সো এই যে শব্দগুলো যেমন অ্যাডভাইস, সো এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস কিন্তু এটা কি, অ্যাডভাইস হচ্ছে একটা নাউন। সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? কারণ এটা একটা ফিলিংস যেটা অনুভূতির সাহায্যে প্রকাশ করতে হয়। যেমন অ্যাডভাইস, আমি যদি কাউকে অ্যাডভাইস দেই, আমরা অ্যাডভাইসটাকে দেখিনি, আমরা মানুষটাকে দেখি, বাট সেটা আমরা উপলব্ধি করতে পারি যে তিনি আমাকে অ্যাডভাইস দিয়েছেন, তিনি আমাকে কোনো কিছুর উপদেশ বা আদেশ দিয়েছেন। ওকে, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যেমন এখানে আরো অনেক কিছু আছে, কাইন্ডনেস, হ্যাপিনেস, চাইল্ডহুড, ব্রাদারহুড, প্যাট্রিয়টিজম, হিরোইজম, গভর্নমেন্ট, জাজমেন্ট। তো এই জাতীয় শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। ওকে, সো এটাই। শান্তা, ইজ ইট ক্লিয়ার নাও? Shanta left from the class. ওকে, সো আপনারা কি বুঝতে পেরেছেন যারা প্রেজেন্ট আছেন? জি ভাইয়া, এখানে ওই যে একটু উপরে দেখা যাচ্ছে না। এখানে জি ভাইয়া, জি ভাইয়া, আরেকবার বললেন এখানে। ওকে, সো নাউন হচ্ছে যে ইনফ্যান্ট, এটা হচ্ছে কমন নাউন শিশু, কিন্তু ইনফ্যান্সি এটা শৈশব, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে হইলো এটা মানে বুঝি আচ্ছা, নাই আমি আরেক। ওকে, একটা ইনফ্যান্ট, মানে হচ্ছে কার এখানে সাউন্ড প্রবলেম? ওকে, সো ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, এটা কমন নাউন। এটা কি বুঝতে প্রবলেম আছে? ইনফ্যান্ট যে শিশু, এটা কমন নাউন, বুঝতে প্রবলেম আছে? না, কিন্তু ইনফ্যান্সি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে শৈশব, এটা বলছি মানে ইনফ্যান্ট যে কমন নাউন, এটা বুঝতে প্রবলেম আছে কিনা সেটা বলেন আগে। জি ভাইয়া, এটা আরেকবার ভালোভাবে বুঝান, এটা আমি বলছি। ওকে, সো ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন, বিকজ ইনফ্যান্ট কমন নাউন, এটা কারণ হচ্ছে শিশু। শিশু, আমরা সব শিশুদের কমন যে শব্দটা শিশুদেরকে বুঝে থাকি, যেমন সেটা যদি ধরেন আপনার বেবি হয় বা আরেকজনের বেবি হয় বা আমার বোন হয় বা আমার ছোট ভাই হয়, মানে শিশুদেরকে আমরা যেটা দিয়ে বুঝাই সেটা হচ্ছে ইনফ্যান্ট। ওকে, সো শিশুদের কমন নাম হচ্ছে ইনফ্যান্ট বা বেবি অথবা চাইল্ড। সো এটা হচ্ছে কমন নাউন। আর ইনফ্যান্সি শৈশব। তো শৈশব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই সময়টাকে আমরা শৈশব বলি, অর্থাৎ আমাদের বয়সের একটা নির্ধারিত একটা সময় আছে, সেটাকে আমরা শৈশব বলি বা কৈশোর বলি বা যৌবন বলি, যে সময়টা। তো ওই সময়টা হচ্ছে ফিল করার ব্যাপার। ওকে, যেমন আমি এখন মনে করেন 23 বছর, তো আমি যখন শৈশবের কথা চিন্তা করব, তো আমি কি ওই শৈশবটা, আমাকে তো উপলব্ধি করতে হবে, চিন্তা করতে হবে, তাই না? অনুভূতি দিয়ে, যে বা কল্পনা করতে হবে যে আমি শৈশবে এরকম করতাম, বা আমি শৈশবে স্কুল যাইতাম বা বন্ধুদের সাথে। যে শৈশবের টাইমটা ইনফ্যান্সি। ওকে, বা চাইল্ডহুড। ওকে, চাইল্ডহুড বা ইনফ্যান্সি বা এই জাতীয় যে শব্দগুলো আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে চিন্তা করার বিষয়, যেটা আমরা এখন চোখে দেখতে পাবো না, আমাদেরকে চিন্তা করতে হবে। হয়তো আপনি চোখ বুঝলে আপনি শৈশবের কিছু মেমোরি দেখতে পাবেন আপনার মেমোরিতে, স্মৃতি। সেটা হচ্ছে ইনফ্যান্সি, শৈশব বা আপনার কৈশোর বা আপনার। ভাইয়া, এখন বুঝতে পারছি, শিশুটা আমরা যে কোনো সময় দেখতে পারবো, কিন্তু শৈশবটা আমাদের কল্পনা করতে হয়, এটাই। বীরও ঠিক তেমন ভাবে, বীরত্ব আর বীরটাও বুঝতে পারছি এখন। রাইট। সো ইনফ্যান্ট বলতে আমরা শিশুদের কমন নাম, এটা হচ্ছে ইনফ্যান্ট বা বেবি বা চাইল্ড। ওকে, সো এটা হচ্ছে কমন নাউন। আর ইনফ্যান্সি মানে একটা সময় যেটাকে আমাদের কল্পনা করতে হবে। ওকে, সো জি ভাইয়া, ওইটা আমরা দেখেন, দোষগুণ অবস্থার নাম বোঝাতে হবে। হ্যাঁ, শুধু দোষগুণ বোঝালেই হবে না, দোষগুণ অবস্থার নাম বোঝাতে হবে, এবং যেটা চোখে দেখা যায় না কিন্তু কল্পনা বা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ওকে, তো যারা বুঝেন না, কাইন্ডলি আগামীকাল আমার সাথে আবার ক্লাস শেষে বলবেন যে এটা বুঝতে প্রবলেম। সো কালকে নিউ ক্লাস আছে, সবাই অ্যাটেন্ড থাকবেন।
আর গুড নাইট ফর টুডে। অনেক টাইম হয়ে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করেন, ঘুমান, ভালো করে পড়াশোনা করেন। ওকে, আর কি কেউ কিছু বলবেন? না ভাইয়া। ওকে, দেন সি ইউ লেটার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, টেক কেয়ার।